ক্লিনিক্যাল hematology যা যা আমাদের পরীক্ষায় যা যা টপিকস সব we have completed, so revision classes are going on now. Again same things, same what we have repeated, I go on repeating throughout the year. Only this 30 minutes, maybe 1 hour of practice is not sufficient. You have to practice at home. Just note the salient points, just keep this in your mind. General physical examination and respiratory system, cardiovascular system, আর হচ্ছে examination of the abdomen. Instead of saying GI, it is better to say examination of the abdomen. Although stethoscope দিয়ে we are auscultating for this peristaltic sounds and all, peristaltic sounds, percussion আছে, palpation আছে, যেরকম সব সিস্টেমে আছে, and nervous system. তখন দেখি examination of higher functions, examination of sensory system, examination of motor system, including reflexes. Reflexes is a part of the motor system. আমরা কেন করি? Reflexes এর জন্য sensory tract-ও ইন্টারেক্ট করতে হবে, but part of the motor system, reflexes and examination of the cranial nerves. এবারে এখানে এত কিছু আছে, we have just during covering the topics we have tried to mention যে কোনটা কোনটা এক্সামে বেশি জিজ্ঞেস করা হয়। যেমন রিফ্লেক্স, জাস্ট টেক ওয়ান এক্সাম্পল, রিফ্লেক্সেস ইউজুয়ালি ইয়োর ওন কলিগস আর ইয়োর সাবজেক্টস এক্সপোজার বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা, কিন্তু হোয়াট ইজ দ্য পয়েন্ট টু রিমেম্বার, এক্সপোজার করতে হবে না, সেটা যেন ইনবিল্ট না হয়ে যায়। Your method should be inbuilt in the first year of your medical school. Mainly diagnosis বা তোমার findings এর উপর examiners will emphasize less, emphasize more on what? They will emphasize more on your method. সুতরাং knee jerk যদি বলেই দেয় যে knee jerk, then actually হয়তো expose করতে পারবো না, but don't make it inbuilt. This idea should not be inbuilt যে expose তো করতে হবে না যা, so you have to tell যে this part has to be exposed, the hamstring part has to be exposed. যে স্যার এটা তো কি ম্যাডাম, এটা তো করার জন্য এই জায়গাটাকে আমার এক্সপোজ করতে হবে, তখন সেই এক্সামিনার হয়তো বলবেন যে ওকে ইউ ডু ইট ওভার দ্য ক্লোদিংস, ইউ জাস্ট শো মি দ্য মেথড, তাহলে ঠিক আছে। বাট টিল ইউ ডোন্ট সে দিস, দ্যাট মিনস ইউ ডোন্ট নো, ইট ইজ ইমপ্লাইড দ্যাট ইউ ডোন্ট নো টিল ইউ ডোন্ট সে দিস। বাইসেপস রিফ্লেক্স, দিস পার্ট has to be exposed. টোন পাওয়ার যাই করো, টোনের ক্ষেত্রে প্যাসিভ মুভমেন্ট, পাওয়ারের ক্ষেত্রে অ্যাক্টিভ মুভমেন্ট, অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় দিতে হবে? এখানে, ওয়্যার দ্য অ্যাকচুয়াল বাইসেপস যদি ফ্লেকশন করে তো ফ্লেকশনটাকে অপোজ করতে হবে উইথ ইওর হ্যান্ড। আর প্রপার কমিউনিকেশন তো দরকার, কমিউনিকেশন স্কিলস জানি না কতটা শেখানো যায়, হয়তো শেখানো যায়, মানে দ্যাট ইজ স্পুন ফিডিং, এইটা বলো, জাস্ট কমিউনিকেশন স্কিলস ইউ হ্যাভ টু ডু ইট ইওর সেলফ। এখানে কিছু ইম্প্রোভাইজেশন অ্যাট দ্য টাইম অফ এক্সাম করতে হবে। এক্সামিনার যদি দেখো সে নন বেঙ্গলি ক্যানট ফলো বেঙ্গলি অ্যাট অল, তাহলে তুমি কিন্তু বাংলায় বললে হবে না। আবার ইম্প্রোভাইজেশনের কথা কেন বলছি, যখন তুমি অ্যাকচুয়ালি এখানে এরপরে মেডিকেল স্কুলে এই পরের বছর থেকেই শিখবে, তার জন্য আবার তোমার বেঙ্গলি কমিউনিকেশন ইম্পর্টেন্ট, বিকজ ইউ উইল নট গেট পেশেন্টস হিয়ার হু আর নট এবল টু স্পিক এনি আদার ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানে এক্সামে হ্যাঁ তোমাকে তখন নিজের কলিগের সাথেই করছো, ইংলিশ আর হিন্দি মানে যেটা দুজনেই বোঝে সেভাবে ইউজ করতে হবে, সেইগুলো ওইখানে স্পট ইম্প্রোভাইজেশন, বাট কনসেন্ট হ্যাজ টু বি দেয়ার। এবার হতে পারে যে বাঙালি সে হিন্দি বলতে গিয়ে, যে বাইরের স্টেট থেকে আসছে সে বাংলা বলতে গিয়ে একটু ফাম্বেল করবে, কিন্তু ইংলিশে করো তাহলে, মানে দেয়ার শুড বি ওয়ান মোড অফ কমিউনিকেশন। এই যতই আমরা চেঁচামেচি, মানে দেয়ার আর গ্রুপস অ্যান্ড অ্যাক্টিভিস্ট in Bengal you have to, it is okay that you have to pick up the language culture-এর প্রতি রেসপেক্ট থাকা উচিত, I admit personally, not as a faculty, আমি বলছি as a human being, বাট কিছু জায়গায় কিছু তো একটা কমন মোড থাকতে হবে। even if I go to work in state outside, ধরো আমি কেউ ইউপি এমপিতে গেল, সেখানে তারা এনকারেজ করছে, ইনস্টিটিউশনাল এনকারেজ, যে টিচ মানে সাম পার্ট অফ দ্য টিচিং শুড বি ইন হিন্দি অ্যাজ ওয়েল। আমি তো অত সেরকম হিন্দিতে ফ্লুয়েন্ট নই, তাহলে সেটা আমাকে ডেভেলপ করতে হবে জাস্ট যাতে আমি কাজ চালাতে পারি, না হলে তারা তো আমাকে এমপ্লয় করবে না। তো সেই রকমই নিজের এর জন্য কিছুটা করে নিতে হয়। ইউ হ্যাভ টু, আফটার কামিং টু স্টাডি, ইউ হ্যাভ টু উইদিন দিস 1 year, 6 months, 1 year, you have to pick up the language, because this is important in communication. কমিউনিকেশনটা ঠিক মতো করতে হবে, অ্যাটলিস্ট বোঝাতে হবে সাইন্টিফিক্যালি কি চাই। রিনিস টেস্ট করছো,
রিনিস টেস্ট করছো তো, হিয়ারিং টেস্ট, সো আর কিছু তো টেস্ট তো প্রপার একটা দেখাতে হলো, বাট ইউ হ্যাভ টু কমিউনিকেট যে টেস্টার মাঝখানে উই কান্ট, নাইদার ইউ উইল স্পিক নাইদার দ্য সাবজেক্ট উইল স্পিক, এটা তো সাবজেক্টকে বুঝিয়ে দিতে হবে। মানে ডোন্ট টেক ইট ইমপ্লাইড যে এইটা যেন মাথায় না ঘুরে, তাই জন্যই বারবার প্র্যাকটিস করা। দ্য মেথড শুড বি ইন্ডাক্টেড ইন ইউর ব্রেন, যাতে ভুল না হয়, তাই জন্যই বারবার প্র্যাকটিস করতে বলা। বাট ইমপ্লাইড নয় যে এ তো ঠিক আছে, এ তো আমার বন্ধু, এ জানে। ট্রিট হিম অর হার হ্যাজ আ লেম্যান, তোমার সাবজেক্ট লেম্যান, তোমার প্রপার ইনস্ট্রাকশনস থাকবে, যাতে এই 3 মাস পরেই কি 6 মাস পরেই যখন তুমি ক্লিনিক্সে যাবে, তখন যাতে সে তো সত্যিই লেম্যান যে আসছে তোমার কাছে, নিশ্চয়ই মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল পার্সন বা সেটা তুমি ডে টু ডেতে পাবে না, তুমি লেম্যানদেরই পাবে যাদের ওপর তুমি করবে। তো মেক ইট আ হ্যাবিট, মানে এটা হ্যাবিট করতে হলেই আমি মুখে বলে হবে না, তুমি মুখে বলেও হবে না আমি হ্যাবিট হ্যাঁ করছি স্যার, মনে রাখছি। ওই বইগুলোতেই একটা বইতে লেখা আছে, সেদিনই বলছিলাম আরো স্টুডেন্ট, যে ইফ ইউ ডু ইউ লার্ন, হোয়াট ইউ ডোন্ট ডু গোজ অ্যাওয়ে। মানে ইফ ইউ ডোন্ট ডু, যে না স্যার এটা তো কি এমন ব্যাপার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আমি করবো না, আমি ঠিক মতো কমিউনিকেশন করবো, আমি তাকে লেম্যান হিসেবেই মেনে নেবো, ও তখন দেখে নেবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, তখন সেই মাথার মধ্যে চলে আসে, তাই জন্য প্র্যাকটিস। এবার এখানে করতে গিয়ে কি হচ্ছে, বারবার একই জিনিস বলতে গিয়ে কেউ হয়তো সে বিরক্ত ফেলে, এগুলো তো জানি, কারণ সাবজেক্ট, সে হচ্ছে এগুলো তো জানি, এগুলো আর করতে বলার কি আছে। সে এই মুহূর্তে সেও শিখছে বলে সে ব্যাপারটা জানে, কিন্তু অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডু ইট লাইক দিস। এক্সামে ওইভাবে পারফর্ম করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট যেটা একটা লেম্যান হিসেবে কনসিডার করে তাকে বোঝাতে হবে যে আপনি এর মাঝখানে কথা বলবেন না, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আই উইল নট হার্ট ইউ, আপনার ব্যথা লাগার কথা নয়, আই উইল নট হার্ট ইউ, জাস্ট কোঅপারেট উইথ মি। তারপর তুমি এখানে বসালে সেটা তো মেথড প্রপার। রিনিস টেস্ট, ওয়েবার্স টেস্টে যে আপনি হাত তুলবেন, রিনিস টেস্টেও হাত তুলতে বলতে হবে, যে যখন এখানে শুনতে পাচ্ছে না, যদি কোনোভাবে দেখা যায় যে এয়ার কন্ডাকশন গ্রেটার দ্যান বনি কন্ডাকশন পাচ্ছি, এসি ইজ গ্রেটার দ্যান বিসি, সরি এটা তো পেলাম, যদি বিসি গ্রেটার দ্যান এসি পাচ্ছি, তাহলে কিন্তু আগে নেক্সট টাইম আগে এখানে করে এটা কনফার্ম করে নিতে হবে। বিসি গ্রেটার দ্যান এসি পেলে এখানে করলাম, এখানে তারপর শুনতে পেলো না, বুঝতে পারছো, এখানে করলে তারপর এখানে আনলে শুনতে পেলো না, তাহলে যেন নেক্সট টাইম এইটা করে, এটা যে পরে শুনছে সেটা করে নেওয়া হয়। তারপর বোথ সাইডস তো করতে হবে, তাহলে দুটো রেজাল্ট পাবে, আইদার এসি গ্রেটার দ্যান বিসি অন দিস সাইড, বিসি গ্রেটার দ্যান এসি অন দি, দুটো রেজাল্ট পাবে, মানে দুটো সেপারেট রেজাল্ট সেপারেটলি নোট করতে হবে, যে এই কানে এই পাচ্ছি। এবার প্রবাবলি again in this setting findings will always be, all of us are, if we imply just take it for granted that we are all normal, তাহলে দুই ক্ষেত্রেই এসি গ্রেটার দ্যান বিসি পাবে, কিন্তু সেইটা পাবো সেটা ধরে নিয়ে নয়, তুমি ইউ আর রিচিং দ্য ডায়াগনোসিস অর দ্য ফাইন্ডিংস থ্রু ইউর মেথড, নট যে আমি ফাইন্ডিংসটাকে আই হ্যাভ টেকেন ইনটু মাই ব্রেন যে এটাই তো ফাইন্ডিং হবে, ও বলে দিস আর কি, তাহলে কিন্তু মেথডেও ভুল হতে থাকবে, ও বলে দিচ্ছে আর কি, অ্যাকচুয়ালি করে দেখাবে যে বিসি এটার থেকে এরপরে শুনতে পেল না, ঠিক আছে। দুবার করে এক্সামেও যদি হয়, এই এক্সামেও যদি হয় যে না সাবজেক্ট বলছে যে না পেলাম না, আইদার টিউনিং ফর্ক আগেই এর মানে ঠিক করে, মানে ইউ হ্যাভ টু স্ট্রাইক ইট প্রপারলি সো দ্যাট ইট রিমেন্স ফর অ্যাটলিস্ট 15-20 সেকেন্ডস, যাতে থাকে সেই ভাইব্রেশন। কিন্তু দুবার করে দেখলাম হয়তো, তাহলে কি আমি আগে আমাকে স্যার রিপিট করতে হবে, এটা আগে করো, তো হয়তো করতে বললে স্যার বলবেন, মানে এক্সামের মাঝখানে তো এক্সামিনাররা কথা শুনতে চায় না, তুমি করে দেখাও, তারপর তোমাকে ক্রস করবে আর কি, প্রশ্ন করবে কি করলে বোঝাও বা কি তোমার ইন্টারপ্রিটেশন। তো তখন যদি দেখে যে তুমি এখানে আগে করেছো, এখানে রেখেছো এক্সামে, তুমি এটা কেন করলে, ইউজুয়ালি ডু ইউ ডু দিস, নো স্যার আমরা তো দুবার তো করলাম স্যার, কি ম্যাডাম দুবার তো করলাম, যে আমরা বোন কন্ডাকশনের চেয়ে এয়ার কন্ডাকশনটা দেখলাম, এয়ার কন্ডাকশন পাচ্ছি না, সুতরাং আমি এয়ার কন্ডাকশনটাকে আগে করে দেখলাম, তাই জন্য আমার বিসি গ্রেটার দেন এসি আসছে, সত্যি সত্যি হয়তো আসছে, সুতরাং তুমি সেটা বললে। এবার এই আসবে যে না, আমার এই কথাগুলো এতক্ষণ বলার উদ্দেশ্য হচ্ছে সেটা যে আসবে না সেটা ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড, করে দেখিয়েই তবে করবে,
তুমি হয়তো জানো যে এটা আমারই বন্ধু, যে এ তো নর্মালি হবে, তো কালকেই রোজই কথা বলছি, সবই শুনতে পাচ্ছি। সুতরাং সেটা নয়, কিন্তু ইউ হ্যাভ টু বি মানে মেথডিক্যালি ওকে অ্যাট দ্য টাইম অফ দ্য এক্সামিনেশন। ফাইন্ডিংস না পেলে বাইসেপস মুভ করলো না, প্লান্টার রিফ্লেক্স, টোয়ের ডরসিফ্লেকশন হলো না, ইটস অ্যাকসেপ্টেবল। বাট তুমি পায়ের মাঝখানে সেদিনই পরশুদিনই একজন করছো, মোটামুটি তো আমি জানি সে মানে সিনসিয়ার স্টুডেন্ট, কিন্তু সে মাঝখান দিয়ে করছে। তো আমি বললাম এটা তো কোনো বইতে লেখা নেই। সুতরাং প্র্যাকটিস যত কম হচ্ছে তখন সেটা মাঝখান দিয়ে করলে হবে না। এই যে এজ অফ দ্য এ লেখা আছে, যতক্ষণ না ল্যাটারাল এজ, বইতে তো কথাটা লেখা আছে ল্যাটারাল এজ, কিন্তু সেটা পড়ে চলে আসছি, এও করবো ঠিক, ল্যাটারাল এজ দিয়েই তো করবো, এই তো এটা না বোঝার কি আছে। কিন্তু যেহেতু আই হ্যাভ নট প্র্যাকটিসড, ঠিক আছে, বাড়িতে হ্যামার নেই, ইউ ডু ইট উইথ আ কি দিয়ে করো, কি আঙুল দিয়েই না হয় করো, যে কিছু পাবো না, জাস্ট আঙুল দিয়ে আমি জিনিসটা করলাম, যে আমার এইটা মাথায় থাকলো যে আমি ল্যাটারাল এজ দিয়ে এখান দিয়ে করতে হবে, প্লান্টার রিফ্লেক্স, ঠিক আছে। অ্যান্ড ইউটিলাইজ, তা বলে এমন নয় যে মানে এটা নয় যে ঠিক আছে কিছু রিল্যাক্সেশনের অল্প টাইম দরকার, ইউটিলাইজ দ্য টাইম। তুমি ক্লিনিক্যাল একটা সেট আপ ঠিক করলে যে আমি এখন ক্লিনিক্স প্র্যাকটিস করবো আজকে 20 মিনিটস 30 মিনিটস, তারপর তার মধ্যে 15 মিনিটস গল্প করে কেটে গেল, তা নয়। তুমি 30 মিনিটসের পর 5-10 মিনিটস গল্প করো, ঠিক আছে, তারপর আবার থিওরি পড়তে বসো। এইটা নিজেদের অ্যারেঞ্জ করতে হবে, কে কোন গ্রুপে করবে। এখানেও তাই জন্য আমি অ্যাটলিস্ট খুব লিনিয়েন্ট, ওই রোল নাম্বার ওয়াইজ যে নর্মস আছে, চলো 1 2 3 4 5 6 করো, এখন 51 to 56 করো, সেটা করি না। 51 to 56 মেবি যে কেন করি না, বিকজ মেবি ইউ হ্যাভ অলরেডি মেড আপ ইউর ওন একটা গ্রুপ করেছো, যারা করছো প্র্যাকটিস করছো। মানে রিজিড হলে একেবারেই হবে না। কেন বলছি, কে কোন ব্যাচে, এই যে কথাটা একটু আগে, আগের ব্যাচের স্টুডেন্ট তারা এই সব ক্লাসে তারা জয়েন করতে তাদের শাইনেস আসছে, মানে আফটার জাস্ট 5 ইয়ার্স অল অফ, মানে বাইরে থেকে একজন আসবে, সে কোন মেডিকেল কলেজ থেকে পড়েছে, সে এখানে করছে, তার সঙ্গে পরিচয় হলো, সে হয়তো 3টে ব্যাচ এদিক ওদিক, তার সঙ্গে একই কাজ করতে হচ্ছে একটা 24 আওয়ার ডিউটিতে। সুতরাং সেই জিনিসটা আমাদের পাবলিক সার্ভিস যেখানে এইরকম এতে চলে, এইভাবে চলে না। এখন একটা থাকা স্বাভাবিক, গ্রুপ আমি করে নিয়েছি মানে এবার এই নয় যে ও হয়তো দেরি করে জয়েন করেছিল, ও জয়েন করতে চাইছে, না না তুই আমাদের কেউ নোস, দিস ইজ নট দ্য অ্যাটিটিউড, তুই যার সাথে পারবি কর, দিস ইজ নট দ্য অ্যাটিটিউড। সুতরাং সে যদি করতে চায় তাহলে একটু টাইম, এগুলো হিউম্যানিটির ব্যাপার, এগুলো এর ব্যাপার আর কি, যে যে ঠিক আছে সে করেনি, সে আজকে থেকে আবার করুক, হয়তো একটু সে কম জানে, ঠিক আছে, একসাথে করে নি, বিকজ দ্যাট উইল হেল্প ইউ হোয়েন ইউ টিচ ইউ লার্ন, এগেন দ্যাট উইল অলসো হেল্প ইউ। তাই বলে হ্যাঁ পরীক্ষার আগের দিন সেটা করলে কি হবে, যে পরীক্ষার আগের দিন গিয়ে আমরা নতুন করে আচ্ছা ও কিছুই জানে না, এ কিছু, ওরকম করলে তো হবে না। সুতরাং সেটা all throughout the year, plus এখন every day 15-20 minutes for few bones, কিছু বোনস, অ্যানাটমির কথা বলে ফেললাম, কিছু বোনস, আমি এটাগুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বোনস ভিসেরা তো ঘরে পাবে না, সুতরাং এখানে যা ক্লাস হবে সেভাবে রিভিশন করতে হবে, যা যা বাড়িতে সম্ভব তা তা কিছুটা করে টাইম রোজ দাও। তাই বলে নিশ্চয়ই 13 তারিখ পরীক্ষা, 6 তারিখ 7 তারিখের পর নিশ্চয়ই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করবে না, ওটা হবে না, তখন তোমাকে থিওরিটাই করতে হবে। তুমি এবং তোমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়াবে, আর ওপিডি সেটিং হলে সে বসছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট হয়তো বসছে, অ্যাসিস্ট্যান্টকে দরকার মতো ডাকছে ক্লিনিশিয়ান। সুতরাং এইগুলো মানে দিস ইজ মেথডিক্যাল, এটার মধ্যে কোনো তোমার একাডেমিক প্রফিসিয়েন্সি নেই, তোমার নেই, কিন্তু দিস ইজ দ্য মেথড, অনলি দ্যাট পারসন উইল সিট, যে এ করছে, মানে যে সিট অর লাই ডাউন, মানে সেই ইনস্ট্রাকশন ফলো করছে এবং কাউন্ট। যদি ডান দিকে এদিকে তাকাই তাহলে অ্যাডাক্টেড পজিশনে ইনফেরিয়র অবলিক, যে যে আইটা অ্যাডাক্টেড আছে তার ইনফেরিয়র অবলিক, যে আইটা অ্যাবডাক্টেড আছে তার সুপিরিয়র রেক্টাস। তার মানে এই তাকালে রাইট আই এর সুপিরিয়র রেক্টাস, লেফট আই এর ইনফেরিয়র অবলিক।
তার মানে ইফ ইউ আর আস্কড টু, কোশ্চেনটা দুভাবেই হতে পারে, যে সাপোজ ইউর সাবজেক্ট ইজ লুকিং ডাউন, অ্যান্ড এটা অস্পিতে হতে পারে, লুকিং আপওয়ার্ডস অ্যান্ড মানে আপওয়ার্ডস অ্যান্ড সরি রাইট অ্যান্ড আপওয়ার্ডস, তাহলে কোন এর কোন মাসেল কাজ করছে। আরেকটা হতে পারে টেস্ট ফর দ্য সুপিরিয়র রেক্টাস অফ দ্য রাইট আই, এটা হচ্ছে উল্টো দিকে কোশ্চেনটা হতে পারে। তখন তোমাকে এই মুভমেন্টটা করিয়ে নিতে হবে। তুমি সামনে দাঁড়িয়ে আছো, সাবজেক্ট দাঁড়িয়ে আছে বা বসে আছে, লুক হিয়ার। লুক হিয়ার বলতে আমি এইভাবে দেখাচ্ছি, তোমার লেফট হ্যান্ডটা তুমি এইভাবে ওর রাইটের দিকে যে লুক অ্যাট দিস অবজেক্ট, লুক অ্যাট দিস অবজেক্ট, তাহলে ও ওইখানে তাকালো। আর কি বলে দিতে হবে না, সেটা তো মানে না, সেখানে তো সেটাই তো কমন সেন্স, হাতের ব্যাপার নেই। তোমার হাতটা ওইখানে নিয়ে যাওয়া অসুবিধা না, ওইটা নিয়ে যাওয়া, যে কোনো অবজেক্ট দেখাচ্ছ তুমি বাঁ হাত দিয়ে নিয়ে নেবে, তুমি তো উল্টো দিকে বসে আছো, বাঁ হাত দিয়ে নিয়ে যাবে সেটা। এবার ব্যাপারটা কি, তার আগে আরেকটা কি ইনস্ট্রাকশন, উইদাউট টার্নিং ইউর হেড। তার মানে আই হ্যাভ টু কনসিডার যে সে লেম্যান, সে হয়তো অ্যাকচুয়ালি টার্ন করবে না, সে তোমার বন্ধু বলে সে জানে ব্যাপারটা, হয়তো করবে না, কিন্তু উইদাউট টার্নিং ইউর হেড কথাটা বলতে হবে, বিকজ লেম্যান কি করবে, এইভাবে তাকাবে, মাথা না ঘুরিয়ে তাকে দেখতে হবে, তবেই তুমি সুপিরিয়র মানে এক্সট্রা অকুলার মাসেল টেস্ট করতে পারছো। তাহলে ওটাও হয়তো বইতে লেখা আছে, কিন্তু যতক্ষণ না তুমি ওটা প্র্যাকটিস করে আসছো ওটা মাথায় থাকবে না। যেই উইদাউট টার্নিং ইউর হেড কথাটা বলতে ভুলে গেলে, তাহলে তো তোমার মেথড ভুল হয়ে গেল। তুমি এক্সামিনার ধরতে পারে সঙ্গে সঙ্গে, তুমি তো এইভাবে কি হলো, এটা সুপিরিয়র একটা টেস্ট হলো, সুতরাং সেইটা তো তুমি অ্যালাউ করবে না। তার আগে আগে থেকেই বলে দিতে হবে যে ডোন্ট টার্ন ইউর হেড বাট লুক অ্যাট দিস অবজেক্ট। আচ্ছা, তোমরা এসছিলে না ওই প্রি প্রফের এর জন্য? এটা তিনজন স্টুডেন্টকে সেদিন তো বললাম, এসছিল ওরা। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল অ্যাবাউট ইট, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল তো আমাদের নেই। সিলেবাস এটা তো বছরের প্রথম থেকে বলছি বলে নয়, তোমাদের মধ্যে তিনজনের কে কে কারা কখন জয়েন করেছো, হবে লেট জয়নিং, এগুলো তো আছেই। থার্ড কাউন্সিলিং বলে আমি বুঝতে পারবো না, কারণ আমাকে মান্থ বলতে হবে, আমার তো মনে নেই কোন কাউন্সিলিং কখন, মেবি ডিসেম্বর নভেম্বরের এতে, মানে আপ টু জানুয়ারি পিপল হ্যাভ জয়েন, বাট দ্যাট পরীক্ষার সময় সেটা আর কেউ মনে রাখবে না। অ্যান্ড কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই, কিন্তু ওই আমাদের নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে ফ্যাকাল্টি এবং এরা বলি যে এই যে এইগুলো রিভিশন করো, এই ক্লিনিক্স বোনস এইগুলো রিভিশন করো অ্যাট হোম, অ্যান্ড থিওরি তোমাকে করতে হবে। থিওরি যখন টাইম নেই অ্যাট অল, এটা আমাদের কোনো রুল মানে কোনো আইডিয়াল ব্যাপার নয় যে আমি কনসেপ্ট না বিল্ড করে আমি কোশ্চেন দেখে অ্যান্সার করছি, এটা কোনো টপিকের নলেজ বিল্ড করার কোনো আইডিয়াল হতে পারে না, কিন্তু এই সময় এসে করতে হবে। মানে দ্যাট ইজ মাই সাজেশন। মানে আমার যদি নিজের অ্যাজ আ স্টুডেন্ট আমি মনে করি যে যখন আমাকে যদি পড়তে বলা হয়, আমাকে অনেক কিছু একসাথে দিয়ে দেওয়া হলো, আমার সেই অ্যাপ্রোচটা থাকবে, সেটা আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলছি, নট যে তোমাকে আরেকজন একই কথা নাই বলতে পারে, কিন্তু ইট ইজ অলওয়েজ গুড টু বিল্ড কনসেপ্টস। ওই যে এক্সাম্পলটা ক্লাসে দিই যে স্পাইনাল কর্ডের তুমি লিশানস পড়বে, এবার তুমি দেখলে স্পাইনাল কর্ড লিশানস কোশ্চেন এসছে 5 বার, তুমি এবার ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম শর্ট নোট এসছে, এবার তুমি বই থেকে যদি ওটা খুলে খালি পড়তে যাও, বাট ইউ নো নাথিং অ্যাবাউট অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাকস, তাহলে তো মানে যে করে হোক 5টা লাইন মুখস্থ করে লিখে আসবো, এছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং এই আইডিয়াটা তো থাকতে হবে যে আমাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক করতে হবে। সেই জন্যই আমরা চেষ্টা করেছি ক্লাসে এবার যেটুকু টাইম থেকেছে তাতে সেই সিকোয়েন্সে পড়ানো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক পড়ানো হয়েছে, তারপর স্পাইনাল কর্ড লেশন পড়ানো হয়েছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। ওইটুকু এর জানো তোমাকে তাহলে ক্লাসটা ফলো করে যে এই ক্লাস পরপর হয়েছে, আমাকে ওটা জানতে হবে। আমি ডাইরেক্ট ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম করতে গেলে আমার 5 লাইন মুখস্থ করেন, আমি তার আগের কনসেপ্ট আমার কিচ্ছু নেই, সেটা করলে তো হবে না। বাট স্টিল লুক অ্যাট দ্য কোশ্চেন্স। অলওয়েজ আইডিয়াল ইজ টু রিড সিকোয়েন্সিয়ালি, যেটা আমার এই টপিকটা পড়লাম তবেই আমি এই টপিকটা জানবো। আমি 1 2 3 4 না শিখে যেরকম যোগ করতে শিখতে পারি না, কোশ্চেন এসছে, জাস্ট একটা অ্যানালজি বলছি, কোশ্চেন এসছে পরীক্ষায়, ধরো ক্লাস 1 এর পরীক্ষায় 2 + 2 = 2 + 3 = 2, তার আগে তো 1 2 3 4টা শিখতে হয়েছে নার্সারিতে, তার উল্টোটা করলে তো হবে না। কিন্তু যখন হাতে টাইম নেই তখন এই কোশ্চেন গুলো আসে, তাতে তাহলে 2 + 3 জানতে হলে 1 2 3 4 জানতে হবে। এই করে যতটা পারা সম্ভব, এর হার্ড অ্যান্ড ফাস্ট রুল বলা তো
অ্যাটলিস্ট আমি কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল বলতে পারবো না। অ্যানাটমির সাথে মিলিয়ে কিছু ফিজিওলজি টপিক, ক্রেনিয়াল নার্ভস এগুলো যখন হচ্ছে, ফেসিয়াল নার্ভ যখন পড়লে তুমি অ্যানাটমির একবার ফেসিয়াল নার্ভের কোর্সটা দেখো, ওখানে এই যে স্টাইলো হাইওয়ার্ড ফোরামেন, তোমাদেরই বেটার বলা উচিত কোথা দিয়ে, ওই যে টর্চুয়াস কোর্স আছে ফেসিয়াল নার্ভ, এই এখান দিয়ে বেরোচ্ছে। তাহলে এটা পড়লে কোথায় দেখবে কিছু না কিছু জায়গায় একটা মানে তুমি লিঙ্ক পাচ্ছ যে এখানে এই 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 লেশনে হলো। ফিজিওলজিতে আমরা কতটুকু কনসার্ন, ফিজিওলজিক্যাল অ্যানাটমি ইউএমএন না আর এলএমএন, ফেসিয়াল নার্ভ ইউএমএন না এলএমএন? তাহলে ইউএমএন এলএমএন ফাইবারস সেখানে যদি ব্লক হয় তাহলে 1/2 অফ দ্য ফেস চলে যাবে। কিন্তু ইউএমএন ফাইবার যদি হয় দে হ্যাভ বাইল্যাটারাল, এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। তাহলে আপার হাফ ইজ পেয়ার্ড বিকজ ইট হ্যাজ ইউএমএন মানে কি, আপার মোটর নিউরন কি, ফ্রম দ্য কর্টেক্স কর্টিকো বালবার যে ফাইবারস মানে কর্টিকো নিউক্লিয়ার, মানে কর্টিক্স থেকে ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস অব্দি যে ফাইবার গুলো আসছে সেইগুলো হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারস। তাহলে সেখানে যদি হয় তার থেকে বাইল্যাটারাল, কিছু ফাইবার সেগুলোর এদিকে যাচ্ছে, কিছু ফাইবার সেগুলো এদিকে যাচ্ছে। এলিমেন্ট ফাইবারস আর strictly going to 1/2 of the face. So গেলে যদি এলিমেন্ট চলে যায় লোয়ার মোটর নিউরন, so from the nucleus to the muscle, তাহলে ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে তার 1/2 of the face চলে যাবে, 1/2 of the face, কারণ এই হাফটা স্পেয়ার্ড হবে না তখন। যে ফাইবারস গুলো ওদিক থেকে পেয়েছে সেগুলো ইউএমএন থেকে পেয়েছে, এলিমেন্ট হচ্ছে কমন পাথওয়ে। তো সেইগুলো তুমি যদি ফেসিয়াল নার্ভটা ওইটা মিলিয়ে এটা পড়ে নাও তাহলে সেটা তোমার একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমার অ্যানাটমির কোশ্চেনটাও তৈরি হয়ে গেল, ফিজিওলজির কোশ্চেনটাও তৈরি হলো। এরপর প্রতিটা জিনিস 100% তো নয়ই, 80% তো জেনে যাওয়া সম্ভব কিনা পরীক্ষার সময়, দ্যাট ইজ আ বিগ ইস্যু, যে সব জেনে যাওয়া সম্ভব কিনা। কিছু কোশ্চেন কিছু কোশ্চেন তাই জন্য সেভাবে কোশ্চেন সেটাররাও সেটা ভাবে, কিছু কোশ্চেন হয়তো রাখে যে টিউনিং ফক টেস্টের উপরই একটা এক্সপ্লেন হোয়াই এলো, সেটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বই পড়তে হয়নি, পরীক্ষার আগের দিন সেটা পড়তে যাবেও না, তুমি যা ক্লিনিক্স করেছো তার উপরেই বানিয়ে কিছু লিখতে পারবে, লিনিক্স টেস্ট, ওয়েবার টেস্ট, যে এটা লিখতে পারবে। এরকম কিছু কিছু কোশ্চেন থাকে। এখন এবছর বলছে আবার নাকি প্যাটার্ন চেঞ্জ করবে, এটা আমাদের শোনা, এমনকি বলছে এমসিকিউ মাস্ট বি সাবমিটেড উইদিন 30 মিনিটস, এটা বলছে, এরকম বলছে। এখনো ইউনিভার্সিটি পরীক্ষায় সেটা করেনি, এমপ্লয় করে। প্যাটার্ন চেঞ্জ মানে যে প্যাটার্ন ছিল 15 নম্বরের ছিল, লং কোশ্চেন ছিল, এটা 2 বছর করলো, তার আগে 12 নম্বর আসতো 2019 অব্দি, তারপর 15 নম্বর আসতো। একটা সেট অফ মানে বোর্ড নাকি আলোচনা হয়েছে যে তারা বলছে যদি ফিরিয়ে আনা যায়, যে মানে একটা সময় আসতো 2018 অব্দি আসতো, মানে লং কোশ্চেনে আসতো, শর্ট কোশ্চেনে একটা আসতো, শর্ট নোটে একটা করে আসতো, 4 আউট অফ 5 এরকম কিছু ছিল শর্ট নোট, জাস্টিফাই, এক্সপ্লেন হোয়াই অর জাস্টিফাই দ্য ফলোইং একটা করে আসতো, সেগুলো ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু যেহেতু আমরা প্রি প্রফের জন্য বলছো, যেহেতু এখনো ইউনিভার্সিটি সেটাকে আনেনি, তাই জন্য আমরা সেটা করছি। কারণ তুমি এখানে পেলে সেটা তোমার মনের মধ্যে ঢুকলো, ওখানে গিয়ে পেলে না, তার থেকে বেটার হচ্ছে তুমি জেনে যাও যে আমি পাবো না। হ্যাঁ, ওই পেলাম, করতে গেলেই কি হয়, অন্যগুলোতে সম্ভব না হলো ওই সিভিএস রেসপিটরি, একটা সময় হতো ওই দেখা যেত প্রতি বছরই হয় সিভিএস রেসপিটরি পড়ছে। এবার তারপর কি দেখা গেলো স্টুডেন্টরা একটা অমিট করে যাচ্ছে, তাতে তার কিছু শর্ট নোট হয়তো মিস হয়ে যাচ্ছে, প্লাস তার ওই টপিকটার কনসেপ্ট কিছুই তৈরি হচ্ছে না। কিন্তু ওটাই যদি উল্টে আজকে দেবে বলছে ফিরিয়ে আনবে, এবার যদি সেটা তুমি ধরো এটা করতে গিয়ে কেউ বললো ঠিক আছে আমি সিভিএসটা আমি পড়লাম, এবার তোমার দিয়ে দিল জেনারেল রেসপিটরি, এই জেনারেল সিভিএস, ঠিক আছে, তুমি তো কোনোদিন জানতেই না যে জেনারেল থেকে লং কোশ্চেন আছে, কারণ দেখোনি, খুব আসে না। আমরা এখানেও এই কোশ্চেন এমন রাখারই চেষ্টা করবো যে সব কভার হয়। এবং আমি যেটা এইচওডি স্যারের সাথে আলোচনা করেছি আমরা, যে আমরা যেহেতু ইউনিভার্সিটি এখনো এবার যদি দেয় আমরা হয়তো পরের ব্যাচের জন্য করব কিন্তু এখন আমরা রাখতে অপশন নেই, আমরা সেটাই চেষ্টা করছি গত বছর। কিন্তু সিভিএস এরই গত বছরই রেগুলার আর যেটা সাপ্লিমেন্টারি এখন আর বলে না, মানে অক্টোবর নভেম্বর, মানে অফিসিয়ালি সাপ্লিমেন্টারি ওটাকে বলে না, অক্টোবর নভেম্বরের পর ফেব্রুয়ারি মার্চে একটা পরীক্ষা হয়েছে, আবার এই সেপ্টেম্বর অক্টোবরে হচ্ছে। তাহলে ওই অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর ফেব্রুয়ারি মার্চ দুটোতেই কিন্তু লং কোশ্চেন সিবিএসইরই এসছে, আলাদা টপিক এসছে। সুতরাং এগুলোরও কিছু হার্ড অ্যান্ড ফাস্ট কিছু, একটাতে এসছে হচ্ছে শক,
আর পরেরটাই এসছে জাংশনাল টিস্যুজ অফ হার্ট আর ওই কন্ডাক্টিং পাথওয়ে, এগুলো লিখতে এসছে, এসএ নোড এভি নোড এগুলো লিখতে এসছে। ওই পুরোটা আমার মনে নেই। এবং বেশ কয়েক বছর হলো সমস্ত কোশ্চেন আসছিল একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দিয়েতে। এই ফেব্রুয়ারি মার্চের পরীক্ষাটা আবার ক্লিনিক্যাল সিনারিও দিয়ে ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। ভাগ আছে 15 এর ভাগ আছে 4+4+। তো এখানে আমরা কিছু প্যাটার্ন আবার চেঞ্জ করবে বলছে, আগের কিছু প্যাটার্ন ফিরিয়ে আনতে পারে। আমরা একটু দেখছি যে আমরা মানে আগে 10 নম্বরের কোশ্চেন আসতো, এখন আবার 10 একদম আসে না। এক সময় আসতো 7, মানে যেগুলো শর্ট আনসার টাইপ 7, তারপর করলো 10। তারপর গত বছর থেকে ওগুলো ভেঙে দিয়ে আবার করেছে হচ্ছে 5টা শর্ট নোট, 5টা হচ্ছে ক্লিনিক্যাল বেস শর্ট নোট, মানে অ্যাপ্লাইড শর্ট নোট, অ্যাপ্লাইড অ্যাসপেক্ট। দুটোই কিন্তু কোশ্চেনের হেডিংটা থাকছে শর্ট নোটস অন, ব্র্যাকেটে লেখা থাকছে একটা অ্যাপ্লাইড অ্যাসপেক্ট। হ্যাঁ, ধরো মানে মায়াস্থেনিয়া গ্রেভিস রিলেটেড কিছু একটা এলো নিউরোমাসকুলার ফিজিওলজি, যেটা ডিজিজ সেইগুলো আসছে। আর এক্সপ্লেন হোয়াইতে ওই 3টে করে 6 নম্বর গত 3টে পরীক্ষায় দেখলাম, মানে 3টে, একটার ফেব্রুয়ারি মাস, তার আগের অক্টোবর নভেম্বর, তার আগের না সেটা ওই অক্টোবর নভেম্বরে 3টে করে 6 নম্বর। এবার আবার কি করবে আমরা জানি না। আমরা মোটামুটি ওই একটা 15 কিছু হয়তো 10 নম্বর, শর্ট নোট 5 নম্বর এরকম ভাবেই রাখবো, যেভাবে আমরা এতে রেখেছি ফার্স্ট প্রফার রেখেছি। কিন্তু ওই 5 নম্বরটাই মানে তোমার কোশ্চেনটা জানা হলো, ওইটাই কিন্তু ওখানে যদি 3 নম্বরের লিখতে আসে তাহলে তোমার একটা এগুলো সেলফ ইম্প্রোভাইজেশন, যে আমি মোটামুটি একটা মানে হ্যাঁ টাইম এমন ভাবে টাইমটা করতে হবে যে তোমাকে যদি টোটাল নাম্বার অফ কোশ্চেন 16-17 হয়ে গেছে গতবার, তাহলে কিন্তু তুমি যাই জানো, তুমি 16-17টা কোশ্চেনই যাই জানি লিখতে শুরু করছি, তুমি টাইমে ম্যানেজ করতে পারবে না। 16টার জায়গায় যদি টোটাল নাম্বার অফ কোশ্চেন 12টা হয়, তার ভেতর অবশ্যই পার্ট আছে, সেগুলো সেভাবে ট্যাকেল করতে হবে। মানে একটাই এক্সপ্লেন হয় 5-এর জায়গায় 3 চলে এলো, তো সেটা সাবজেক্টের নলেজের উপর ডিপেন্ড করে। এই যে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল সেকেন্ড ইন্টারনালে, থাইরয়েড হরমোন সিনথেসিস ইজ এ মাল্টি স্টেপ প্রসেস। এটা কিন্তু এইটা চাওয়া হয়নি যে তুমি একেবারে থাইরয়েড হরমোন সিনথেসিস ডেসক্রাইব করার পর, এইটুকুই যথেষ্ট ওটা লেখার জন্য। না ছবি, সেটাই তো হয়ে গেল থাইরয়েড হরমোন তুমি ডেসক্রাইব, তাহলে আর এই দুটো কোশ্চেনের পার্থক্য কি থাকলো? ডেসক্রাইব দ্য সিনথেসিস অফ থাইরয়েড হরমোনস আর এক্সপ্লেন দ্যাট থাইরয়েড হরমোন ইজ এ মাল্টি স্টেপ প্রসেস। তার মানে কোথায় ওই যে যেটা আমিও তো থাইরয়েড হরমোন যেটা হচ্ছে আমার আয়োডিনেশন হচ্ছে তার আগে এইটুকু লিখলেই যথেষ্ট। মানে লজিক তাই বলে যে এইটুকু লিখলেই যথেষ্ট যে আমার আয়োডিনেশন হবে কোথায়, ওই যে এই যে পেনরিন এগুলো আছে। মানে আমার মানে কেন এটা মাল্টি স্টেপ, কেননা ডিফারেন্ট টাইপস অফ রিঅ্যাকশনস আর ইনভলভ, কোনো বা ডিফারেন্ট মানে স্টেজেস আর ইনভলভ, সেই স্টেজগুলোর নাম লিখলে যে ডিফারেন্ট স্টেজেস আর ইনভলভ ইন থাইরয়েড হরমোন। এমন নয় যে সবই ওই এর ভেতরে হচ্ছে, এই বাইরে থেকে হচ্ছে, যেটা কোলয়েডের থেকে এসে তারপরে ভেতরে এসে সবই একটাই সাইটের মধ্যে, একটা সেলের মধ্যে, এর মধ্যে হচ্ছে না। সেই জিনিসটাই লেখা, সেই জিনিসটাই লেখা, এমন নয় যে তোমাকে সবকটা স্টেপ ডেসক্রাইব করতে হবে। কারণ ওটাই যে ওখানে 5 নম্বর ছিল, ওটাই যদি ওরা ওই 3 নম্বরই রাখে, তখন সেটাকে তো ওই গোটা ওইটা লিখতে গেলে তার মানে তো তুমি একটা 10 নম্বরের কোশ্চেনের মতো অ্যান্সার করে ফেলছো এতে। তো ওটাই, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নেই, কিছু তো ইম্প্রোভাইজেশন পরীক্ষায় থাকে। আর কিভাবে পড়ার অ্যাপ্রোচটা করবো ওটাই তোমাকে সবকটা সাবজেক্টেরই ওই এখন কোশ্চেন দেখো কেননা এই হাইপারপ্রোটিনিমিয়া কজেস ইডিমা, এই বোধহয় কতবার এসছে কোনো ঠিক নেই। এটাই উল্টো আসতে পারে, যে মানে উল্টো কিছু নয়, হাইপারপ্রোটিনিয়ার বদলে কোশ্চেনটা খালি করে দিল যে লেস প্রোটিনস ইন দ্য প্লাজমা ইজ আ কজ অফ ড্রস ফ্লুইড ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল স্পেসেস। কোশ্চেনটা তো একই, খালি ওয়ার্ডটা বেশি দেওয়া হলো, তোমার পড়তে আরেকটু 5 সেকেন্ড বেশি সময় গেল। Hypoproteinemia causes edema আর less proteins in the plasma causes, একই কোশ্চেন, causes fluid to be drawn into the tissue spaces। কোশ্চেনটা একেবারেই একই। সায়ানাইড কিছু একটা পয়জনিং causes histotoxic hypoxia, আমরা সায়ানাইড পয়জনিং হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হয়। সায়ানাইড কি করে যে না মাইটোকন্ড্রিয়ার এতে সাইটোক্রোম অক্সিডেজকে ওইটা হতে দেয় না, সুতরাং অক্সিজেন কেন। তো এই কোশ্চেনটাই হিস্টোটক্সিক হাইপোক্সিয়া না হয়ে হতে পারে যে যদি অক্সিজেন টিস্যুতে এক্সট্রাক্ট না হয় তখন কি হবে, অক্সিজেন টিস্যু এক্সট্রাক্ট করতে পারছে না, তাহলে সেটাই ভেনাস ব্লাডে ফিরে যাবে।
তাহলে দেয়ার ইজ ইন সায়ানাইড পয়জনিং দেয়ার ইজ হাই PO2 ইন ভেনাস ব্লাড, partial pressure of oxygen in his venous blood is greater than normal in cyanide poisoning. মানে এসেন্সটা একই, যে তখন তোমাকে এটা লিখতে হবে যে টিস্যুস কুড নট এগ, আর হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হলে ওইটুকুই সাইটোক্রোম এ করে, ওখানে ওটাই লিখবে যে সায়ানাইড পয়জনিং সাইটোক্রোম অক্সিডেজকে এ করতে হবে, সুতরাং ইট ইজ আ কজ অফ হিস্টোটক্স, টক্সিসিটি এট দ্য টিস্যু লেভেল, একটা পয়জনিং এট দ্য টিস্যু লেভেল, সুতরাং অক্সিজেন ক্যানট বি ইউটিলাইজড, দ্যাট ইজ দ্য কজ অফ হাইপোক্সিয়া। কারণ হাইপোক্সিয়ার ডেফিনেশন কি? হাইপোক্সিয়ার ডেফিনেশন হচ্ছে দিস ইজ দ্য ইনএবিলিটি অফ দ্য টিস্যুজ টু ইউটিলাইজ দ্য অক্সিজেন। হাইপোক্সিয়া কিন্তু মানে কথাটার ওই ডেফিনেশনটাকে ফলো করে আমার বাকি এক্সপ্লেনেশনটা, এমন নয় যে অক্সিজেন ঢুকছে না। হোয়াট আর দ্য কজেস অফ হাইপোক্সিয়া আদার দ্যান অ্যাটমসফেরিক অক্সিজেন লো? থাকতে পারে তো। টিস্যু কেন ইউটিলাইজ করতে পারছে না? অ্যাটমসফেরিক অক্সিজেন আছে, কিন্তু আমার নাক মুখ প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে, পুরোটা অবস্ট্রাকশন, নেজাল অবস্ট্রাকশন আছে, ট্রেকিয়াল অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে। তাহলে এরকম যদি একটা কোশ্চেন হয়, হোয়াট আর দ্য কজেস, মেনশন সাম কজেস অফ হাইপোক্সিয়া আদার দেন অ্যাটমসফেরিক অ্যাম্বিয়েন্ট অক্সিজেন বিইং লো, এটা ছাড়া। তাহলে সেইখান থেকেই হতে পারে যে হাই অল্টিটিউডে কেউ গেছে, তাতেও হাইপোক্সিয়া হচ্ছে। তাহলে কোশ্চেনটা হতে পারে মেনশন সাম আদার কজেস অফ হাইপোক্সিয়া আদার দ্যান হাই অল্টিটিউড। তখন তুমি হাই অল্টিটিউড না, তখন তুমি অন্য এতেও লিখতে পারো যে যেখানে আমার মানে হাই অল্টিটিউড যদি মেনশন করা যায়, তখন তুমি অ্যাটমসফিয়ারটা পুরোটা মেনশন করে দিলে তোমাকে অবস্ট্রাকশন এগুলোর কথা লিখতে হবে, বা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, যেখানে লাংসই অক্সিজেন ইউটিলাইজ হয়, তাহলে সেটা টিস্যু অব্দি পৌঁছাবে কি করে? আর যদি খালি হাই অল্টিটিউড বলে, তখন তুমি এটাও লিখতে পারো যে একটা স্মোকি এনভায়রনমেন্ট, এক জায়গায় আগুন লেগে গেছে, সেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে গেল, মানে পার্শিয়াল প্রেসার ইন দা অ্যাটমসফিয়ার ইজ রিয়েল এক্সেপ্ট হাই অল্টিটিউড, কারণটা বাদ দিয়ে তুমি অ্যাম্বিয়েন্ট অক্সিজেন লেস সেই পয়েন্টটাকেও ঢুকিয়ে দিতে পারো। সেইটুকু ইম্প্রোভাইজেশন, সেটা কেউ মানে বইতে তো কজেস পরপর লেখা আছে, তোমার যেটা বাদ দিয়ে লিখতে হবে সেইটুকু তোমার ওইখানে ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই PYQ, হ্যাঁ ওই টপিকটা পড়বে, কিন্তু ওই টপিকটা পড়তে হলে কিন্তু তার বেসিক কনসেপ্ট কোনটা এর দরকার সেটা। হ্যাঁ সেটা তো সবসময় প্রি প্রপ রিলেটেড আসতে পারে, মানে টপিকস তো আমরা সবসময় কভার করছি। বডি ফ্লুইড কম্পার্টমেন্টস আমরা মেজার করি, কিন্তু কিভাবে মেজার করি? আমি কোশ্চেন দেখছিলাম, একবার চলে এসেছিল, তখন ওটা এমডিতে আমরা, কিন্তু ওটা মানে যে কিন্তু 2 নম্বর 3 নম্বর কিছু তো লিখতে হবে, একটা বইতে চার্টও আছে যে কি এই ইনস্ট্রুমেন্টস ইউজ করা, কিন্তু প্রিন্সিপালটা কি? দ্য প্রিন্সিপাল ইজ অনলি যে আমি একটা বডি ফ্লুইড কম্পার্টমেন্ট মেজার করব, তার যদি নোন কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স হয়, তাহলে সেই সাবস্টেন্সটা ইনজেক্ট করব, সেইটা নোন কনসেন্ট্রেশন দ্যাট ইজ ডাইলিউটেড উইথ দ্য বডি ফ্লুইডস, তারপর আমি নোন কনসেন্ট্রেশন পুরো মাস, যে আমি নোন কনসেন্ট্রেশন আমি কত কনসেন্ট্রেশনে কত ভলিউম দিয়েছি জানি, কোন মাস ঢুকিয়েছি, আর এবার হচ্ছে কনসেন্ট্রেশনটা আমি ভেতরে জানি, দ্যাট ইজ ডিসপার্সড ইন দ্য বডি ফ্লুইডস। তাহলে এভাবে যদি করি C1 V1 ইকুয়ালস টু C2 V2, তাহলে V2টাকে আমি বডি ফ্লুইড কম্পার্টমেন্টের ভলিউম দিচ্ছি, তাহলে এটা C1 V1 বাই C2। এবার এইটা কিন্তু C1 V1 বাই C2, সেইটা আবার কিভাবে এটা কনসেন্ট্রেশন মেজার করার উপায় আছে, মানে আমি এক্সপেরিমেন্টালি কনসেন্ট্রেশন মেজার করতে পারছি, তবেই তো সেটা C2, কিন্তু সেইগুলো খালি পাশে লিখে দিতে হবে, C1 মানে কি, V1 মানে কি, V2 মানে কি, না হলে তো কথাগুলোর কোনো মানে থাকছে না। ওটা কি C1 V1 C2টা কি, সেইটা তো লিখতে হবে। এইটুকু লিখলেই এগুলোতে MBBS এর নম্বর দিয়ে দেওয়া হবে। আর যদি ওই জানা থাকে যে ওই রেডিও আয়োডিন লেভেল সাবস্টেন্স ঢুকিয়েছি, তাহলে সেটা কি ওই 2-1টা লিখলে হয়তো আরো 1 নম্বর বেশি পেলে, না হলে অন্তত 4 নম্বর থাকলে, মানে 2 তো পেয়ে গেলে, তারপর আবার ওই সাবস্টেন্স গুলোর নাম মনে থাকলে সেটা লিখতে পারলে সেখানে 3ও পেলে।